হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো তোমাদের দেখো 1.1-এর কোশ্চেনটা কী বলা আছে, ঘনত্বের এসআই একক হলো। তো অ্যান্সার হবে কি কেজি পার মিটার কিউব। এবার দেখো কারণটা কী হবে, কারণটা লিখে দিতে পারো অথবা শুধু কেজি পার মিটার কিউবও লিখতে পারো। তো দেখো ঘনত্ব ইকালটি কী হয়, ভর বাই আয়তন হয়। ওকে, ভরকে এম দ্বারা সূচিত করা হয় আর আয়তনকে ভি দ্বারা সূচিত করা হয়। ভরকে এম দ্বারা সূচিত করা হয় আর আয়তনকে ভি দ্বারা। তো ভরের একক কী হয় কেজি আর আয়তনের একক হয় মিটার কিউব। ওকে, তাহলে কী হয়ে যাবে অ্যান্সার কেজি পার মিটার কিউব। এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো 1.2, একটি লবণের জলীয় দ্রবণ নিয়ে বলয় পরীক্ষা করা হলো। বাদামি বলয় দেখা গেল। এই পরীক্ষা থেকে পদার্থ লবণের নিচের যে আয়নটির অস্তিত্ব প্রমাণিত হয় তা হলো, অ্যান্সার হবে কি গ নাইট্রেট। 1.3, যে মিশ্রণটি কোলয়েডীয় নয় তা হলো ক কুয়াশা, খ গোল্ড সল, গ চিনির দ্রবণ, ঘ দুধ। অ্যান্সার হবে কি চিনির দ্রবণ, এটিকে ক্লোয়েডীয় নয়, বাদবাকি ক্লোয়েডীয়। এবার নেক্সট কোশ্চেন দেখো 2.1, পটাশিয়াম নাইট্রেটের জলে দ্রবীভূত হওয়া তাপগ্রাহী পরিবর্তন। উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দাব্যতা কিভাবে পরিবর্তিত হয়। দেখো উষ্ণতা বৃদ্ধিতে জলে পটাশিয়াম নাইট্রেটের দাব্যতা দ্রুত বৃদ্ধি পাবে। ওকে, সেকেন্ড কোশ্চেন দেখো 2.2, প্লবতার এসআই একক কী, প্লবতার এসআই একক হচ্ছে নিউটন, এন দ্বারা সূচিত করা হয়। জুল ও আর্গের মধ্যে সম্পর্ক লেখো। 1 জুল ইকুয়াল টু কী হবে 10⁷ আর্গ। 3.1, একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক হল 9.8 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ার। এই কথাটির অর্থ ব্যাখ্যা করো। একটি ধাতুর ইয়ং গুণাঙ্ক 9.8 × 10⁻11 ডাইন পার সেমি স্কোয়ারের অর্থ হলো একটি ধাতুর তারে একক অনুদৈর্ঘ্য বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেমি ক্ষেত্রফলে 9.8 × 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। ওকে, এই লাইনটা ইম্পর্টেন্ট। দেখো একটি ধাতু যদি তুমি নাও, সেই ধাতুর তারে একক অনুদৈর্ঘ্য মানে মনে করো 1 সেমি নিলে, ওকে, সেই যেহেতু ডাইনে প্রকাশ করছি আমরা সেহেতু কি সেমি বললাম আমি। ওকে, তার মানে কি ডাইন হচ্ছে সিজিএস একক আর সেমিটাও কি সিজিএস একক। দেখো এখানে লেখা রয়েছে ডাইন পার সেমি স্কোয়ার। তাহলে তুমি যদি 1 সেমি দৈর্ঘ্য নাও, ওকে, বিকৃতি উৎপন্ন করতে, যদি কোনো বিকৃতি উৎপন্ন করতে তারটির প্রস্থচ্ছেদের প্রতি বর্গ সেমি, ওই প্রতি 1 সেমি বর্গ সেমিতে কী হবে 9.8 × 10⁻11 ডাইন বল প্রয়োগ করতে হবে। এবার নেক্সট কোশ্চেন দেখো, জিঙ্ক অর্থাৎ জেড এন, জিঙ্ককে জেড এন দ্বারা সূচিত করা হয় ও সোডিয়াম হাইড্রক্সাইড, ওকে, জেড এন দ্বারা, ওকে, জিঙ্ককে জেড এন দ্বারা সূচিত করা হয়। আর কি সোডিয়াম হাইড্রক্সাইড গাঢ় জলীয় দ্রবণ উত্তপ্ত করা হলে যা ঘটবে তা বিক্রিয়ার সমীকরণ সহ লেখো। তো দেখো উত্তর কী হবে, সোডিয়াম হাইড্রক্সাইড NaOH ও জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় সোডিয়াম জিঙ্কেটের সংকেত দেখো কী লেখা রয়েছে Na2ZnO2, লবণ ও H2 গ্যাস উৎপন্ন করা হয়। এখানে দেখো সমীকরণটা কী হবে, ধরো জিঙ্কের সঙ্গে কী বলা হয়েছে, জিঙ্কের সঙ্গে বলা হয়েছে যে সোডিয়াম হাইড্রক্সাইডের রিয়াকশান ঘটাতে, তাই তো। তাহলে কি উৎপন্ন হচ্ছে দেখো Na2ZnO2 অর্থাৎ কি সোডিয়াম জিঙ্কেট, আর কি উৎপন্ন হচ্ছে হাইড্রোজেন। এবার নেক্সট কোশ্চেন দেখো 3.3, নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রাবের 54 গ্রাম 150 গ্রাম জলে দ্রবীভূত হলে একটি সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। অর্থাৎ একটি দ্রবণের মধ্যে কী থাকে, দ্রবণের মধ্যে দেখো দুটি উপাদান থাকে, এক হচ্ছে দ্রাব আর এক হচ্ছে দ্রাবক। এবার দেখো এখানে কোশ্চেনে কী বলা হয়েছে তোমাদের, নির্দিষ্ট উষ্ণতায় একটি দ্রাবের 54 গ্রাম মানে 54 গ্রাম তুমি দ্রাব নিয়েছো, 150 গ্রাম জল নিয়েছো। 150 গ্রাম জল মানে কি, এটা হচ্ছে দ্রাবক। ওকে, দ্রবণের মধ্যে কী থাকে, দুটো উপাদান থাকে, মন দিয়ে শুনবে, দ্রবণের মধ্যে দুটো উপাদান থাকে, এক হচ্ছে দ্রাব, এক হচ্ছে দ্রাবক, মানে দ্রাব প্লাস দ্রাবক মিলে তৈরি হয় দ্রবণ। এবার এখানে বলেছে 54 গ্রাম দ্রাব নিয়েছো আর 150 গ্রাম দ্রাবক নিয়েছো অর্থাৎ জল নিয়েছো। এদের দুজনকে যদি আমরা দ্রবীভূত করি তাহলে কী হবে, সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয়। ওই উষ্ণতায় পদার্থটির দাব্যতা নির্ণয় করো। এবার ওই উষ্ণতা আমাদের পদার্থটির দাব্যতা নির্ণয় করতে হবে। দেখো কীভাবে দাব্যতা নির্ণয় করবে। এবার দেখো নির্দিষ্ট উষ্ণতা যেহেতু বলে দিয়েছে যে 150 গ্রাম জলে দ্রাব দ্রবীভূত কত পরিমাণ আছে 54 গ্রাম, সেটাই আমরা লিখেছি এখানে। এবার 1 গ্রাম জলে দ্রাব দ্রবীভূত আছে কত বের করে নেবে।
এবার 100 গ্রামে কত গ্রাম হবে? 36 গ্রাম। তাহলে এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। ওকে, এটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কী বলা হয়েছে। 3.4 1 কিলোগ্রাম ভরের একটি বস্তু 1 মিটার পার সেকেন্ড বেগে ধাবমান হলে তার গতিশক্তি কত হবে নির্ণয় করো। দেখো, যেহেতু এখানে বলা আছে যে বস্তুর ভর বলা আছে, কি বস্তুর ভর? দেখো এখানে বলা আছে যে 1 কিলোগ্রাম। ওকে, 1 কিলোগ্রাম। এবার নেক্সট দেখো এখানে বেগ বলা রয়েছে। বেগ কি বলা রয়েছে এখানে? দেখো 1 মিটার পার সেকেন্ড। ওকে, 1 মিটার পার সেকেন্ড। এবার এখানে দেখো বলা আছে গতিশক্তি কত হবে। আমাদের কি নির্ণয় করতে হবে? আমাদের নির্ণয় করতে হবে হচ্ছে গতিশক্তি। ওকে, তার মানে কাইনেটিক এনার্জি নির্ণয় করতে হবে। দেখো দেওয়া আছে, লিখেছি এখানে যে m = 1 কেজি, বেগ v = 1 মিটার পার সেকেন্ড হবে। এবার দেখো বস্তুর গতিশক্তিকে কী দ্বারা সূচিত করা হয়? কে ই দ্বারা, অর্থাৎ কাইনেটিক এনার্জি বলা হয় গতিশক্তিকে। এবার দেখো এখানে কী হবে? হাফ mv²। এই সূত্রটা মুখস্থ রাখবে যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সূত্র কী হয়? হাফ mv²। ওকে, এবার দেখো হাফ, এবার এম এর মান কি পেয়েছি? 1 কেজি পেয়েছি। আর ভি এর মান কত? 1 মিটার পার সেকেন্ড। এম এর জায়গায় কী বসাবে? এম এর জায়গায় 1 বসিয়ে দেবে আর ভি এর জায়গায় 1 বসিয়ে দেবে। তাহলে কী হয়ে যাবে? 0.5 জুল। বস্তুর গতিশক্তি কত হবে? 0.5 জুল। এবার দেখো 4 এর 4.1 নিচের প্রতিটির একটি করে উদাহরণ দাও। অভিকর্ষ বল কাজ করছে। উত্তর কী হবে? একটি বস্তু উপর থেকে নিচের দিকে পড়ছে। মনে করো তুমি ছাদের উপরে উঠলে, ছাদের উপর থেকে একটা বস্তু ফেললে, কোনো একটা বস্তু ফেললে, তাহলে কী হবে? ওই বস্তুটা কী হবে? ওপর থেকে নিচের দিকে পড়ছে। তাহলে অভিকর্ষ বল কোন দিকে কাজ করে? অভিকর্ষ বল ভূপৃষ্ঠের দিকে কাজ করে, ঠিক না? এর জন্য নিউটন একটা সূত্র বলা হয়েছিল, নিউটনের গতিসূত্র আবিষ্কার হয়। ওকে, যে আপেল কী হয়? নিচের দিকে পড়ছে, মহাকর্ষ বল আবিষ্কার হয়। তো এবার কী হয়? একটি বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ছে, তার মানে কি? অভিকর্ষ বলের দিকে কাজ করছে, ঠিক না? এর জন্য বলা হয়েছে কি এক্ষেত্রে অভিকর্ষ বল কাজ করছে। সেকেন্ড দেখো কি বলা আছে যে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে। কখন হবে? মনে করো তুমি একটা বস্তু নিলে, তুমি একটা পাথর নিলে, সেটা ওপরের দিকে ছুঁড়ে মারলে, ওকে, বা বল নিলে বলটা ওপরের দিকে ছুঁড়ে মারলে, তখন কী হবে? তুমি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছো। তার কারণ কি? অভিকর্ষ সবসময় মাটির দিকে, অর্থাৎ ভূপৃষ্ঠের দিকে, অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে, ঠিক আছে? পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। কিন্তু তুমি কি করছো? বলটাকে অভিকর্ষের বিপরীতে তুলছো, তাই না? বিপরীত দিকে, অর্থাৎ আকাশের দিকে যখন ছুড়ে দিচ্ছ, তখন কী হবে? অভিকর্ষের বিরুদ্ধে কাজ করছো। তাহলে কী হবে? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হচ্ছে এটা। এবার গ নম্বর কোশ্চেন দেখো, বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কোনো কাজ করে না। এর উদাহরণ কী হবে? দেখো, এক ব্যক্তি যদি একটি সুটকেস হাতে নিয়ে অনুভূমিক তলে হাঁটছে, এক্ষেত্রে বস্তুর স্মরণ ঘটলেও অভিকর্ষ বল কাজ করছে না, কারণ অভিকর্ষ বল ও সুটকেসের স্মরণ পরস্পর লম্ব। 500 ml দ্রবণে 34.2 গ্রাম সুক্রোজ, আণবিক ওজন 342 দ্রবীভূত করা হলো। দ্রবণের গাঢ়ত্ব মোল পার লিটার ও গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। তো উত্তর কী হবে? দেখো, সুক্রোজের আণবিক ওজন কত? 342 গ্রাম। তো 342 গ্রাম সুক্রোজ ইকাল টু কত হবে? তাহলে 1 মোল সুক্রোজ। ওকে, আমরা জানি যে 1 মোল সুক্রোজ ইজ ইকাল টু কি? সুক্রোজের আণবিক ওজন হয়। তাহলে 342 গ্রাম সুক্রোজ ইকাল টু কী হবে? 1 মোল সুক্রোজ হবে। তাহলে 1 গ্রাম সুক্রোজ ইকাল টু কী হবে? আমরা বের করতে পারবো 1/342 মোল সুক্রোজ হবে। তাহলে দেখো 34.2 গ্রামে কত মোল হবে সেটা আমরা বের করলাম যে 1/10। ওকে, এটা 1/10 এত বা 0.1 মোল সুক্রোজ। এবার দেখো 500 ml দ্রবণে কত রয়েছে? 1/10 মোল সুক্রোজ পেলাম। তাহলে আমাদের বের করতে হবে এখানে 1000 ml। 1000 ml মানে কি? 1 লিটার। ওকে, 1 লিটার। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে 500 ml দ্রবণে কী রয়েছে? 1/10 মোল সুক্রোজ রয়েছে। 1 ml দ্রবণে কত রয়েছে? 1/10 ইন্টু 500। ওকে, তাহলে 1000 ml আমরা বের করতে পারবো। এবার দেখো তোমাদের কোশ্চেনে কি বলা হয়েছে যে এই যে মোল পার লিটার এককে ও গ্রাম পার লিটার এককে প্রকাশ করো। তাহলে আমরা কী করবো? মোল পার লিটার এককে প্রকাশ করব। তাহলে মোল তো আমাদের লাগবেই, ঠিক না? তাহলে দেখো এখানে আমাদের বেরিয়েছে 0.2 মোল সুক্রোজ, ঠিক আছে? 0.2 মোল সুক্রোজ। তাহলে দেখো যেহেতু এখানে আমরা কি করেছি, এই যে 1000 ml, তার মানে কি 1 লিটার। তাহলে 1 লিটারে কত রয়েছে? 0.2 মোল। এই যে এই উপাদানটি রয়েছে 0.2 মোল। ওকে, তাহলে দেখো অ্যান্সার কী হয়ে যাবে? এখানে ঢেকে গেছে। ওকে, অ্যান্সার হবে কি? লিখবে যে দ্রবণের গাঢ়ত্ব হবে, তারপরে লিখবে 0.2 মোল পার লিটার। ওকে, পার লিটার এটা লিখবে 0.2 মোল পার লিটার। এবার নেক্সট দেখো, আবার দেখি হবে। দেখো 500 ml দ্রবণের সুক্রোজ আছে কত গ্রাম? আমাদের গ্রাম পার লিটারেও প্রকাশ করতে হবে। তো 500 ml দ্রবণের সুক্রোজ কত রয়েছে? 34.2 গ্রাম।
1 ml বের করব, তারপরে 1000 ml বের করব। দেখো তাহলে কী হচ্ছে 68.4 গ্রাম, যেহেতু গ্রাম পার লিটারে প্রকাশ করতে বলা আছে তাহলে কী হবে 68.4 গ্রাম পার লিটার। তার কারণ কি দেখো কোশ্চেনে বলা হয়েছে, কোশ্চেনে কী বলা আছে যে মোল পার লিটার আর গ্রাম পার লিটারে প্রকাশ করো। ওকে, গ্রাম পার লিটার, দেখো এখানে রয়েছে গ্রাম পার লিটার, তাহলে আমরা এখানে কী বলে বের করলাম 68.4 গ্রাম পার লিটার, ঠিক কিনা 68.4 গ্রাম পার লিটার। তাহলে বুঝতে পারলে গ্রাম পার লিটার কেন হলো এখানে। এখানে যদি দেখো ভালো করে এই যে 1000 ml, 1000 ml মানে কি 1 লিটার হয়। তাহলে দেখো 1 লিটারে কত আছে 68.4 গ্রাম রয়েছে, তাহলে 68.4 গ্রাম পার লিটার হয়ে যাবে অ্যান্সার।